রেলওয়ে স্টেশনের বাইরে একটি বেঞ্চে বসে সেই মহিলা কারো জন্য অপেক্ষা করছিল। প্রতিবার স্টেশন থেকে কেউ বের হলে সে উৎসুকভাবে তাকিয়ে দেখত, কিন্তু সঙ্গে সঙ্গে হতাশ হয়ে মাথা নিচু করে ফেলত। অনেক সময় কেটে গিয়েছিল এবং দীনেশ সবকিছু গভীরভাবে লক্ষ্য করছিল। দীনেশ স্টেশনের একজন পরিষ্কারকর্মী ছিল। এখন সন্ধ্যা হয়ে এসেছিল এবং বাতাসে শীতলতা ছড়িয়ে পড়েছিল। তাই দীনেশ তার সোয়েটার পরল। এখন তার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিল। কিন্তু সেই মহিলা তখনও সেই বেঞ্চে বসে কারো জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত দীনেশ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন? মহিলাটি বলল, হ্যাঁ, আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। আমরা মুম্বাই যাচ্ছি। তিনি টিকিট নিতে গেছেন কিন্তু এখনও ফেরেননি। দীনেশ জিজ্ঞাসা করল, আপনি কতক্ষণ থেকে তার জন্য অপেক্ষা করছেন? সে বলল, আমরা দুপুর 1:20টায় এখানে এসেছিলাম। তিনি বলেছিলেন যে তুমি এখানেই বসে থাকো। আমি আমাদের দুজনের টিকিট নিয়ে আসছি। কিন্তু তখন থেকে এখনও ফেরেননি। এখন তো সন্ধ্যা 6:00 বাজে। এটি শুনে দীনেশ বলল, সম্ভবত তিনি একাই চলে গেছেন, কারণ মুম্বাই যাওয়ার ট্রেন তো অনেক আগেই চলে গেছে। এটি শুনে মহিলাটির মুখে গভীর হতাশা ফুটে উঠল। দীনেশ তাকে পরামর্শ দিল, আপনি এখানে বেশি সময় বসে থাকবেন না। রাত হয়ে যাবে এবং এখানে রাতে কেউ থাকে না। আপনি আপনার বাড়ি চলে যান। যদি তাকে সত্যিই ফিরে আসতে হয় তবে তিনি সরাসরি আপনার বাড়িতেই আসবেন। এত বলেই দীনেশ সেখান থেকে চলে গেল। বাড়ি গিয়ে সে এই পুরো ঘটনা তার মাকে বলল। তার মাও এটি শুনে খুব অবাক হলেন। পরের দিন সকালে দীনেশ যেমন নিয়মিত তার কাজে এল। সে দেখল যে সেই মহিলা তখনও সেখানেই বসে আছে। সে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি বাড়ি যাননি? আপনি কি সারারাত এখানেই ছিলেন? সে শান্ত স্বরে বলল, হ্যাঁ। তখন দীনেশ বলল, দেখুন, এখন আপনি আপনার স্বামীর জন্য অপেক্ষা করা বন্ধ করুন। আপনি আপনার বাড়ি চলে যান। যদি তাকে সত্যিই আসতে হয় তবে তিনি সরাসরি বাড়িতেই আসবেন এবং আপনাকে নিয়ে যাবেন। এটি শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। দীনেশ তার কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে সে দেখল যে মহিলাটি তখনও সেই বেঞ্চে বসে আছে। তার মুখে চিন্তা ফুটে উঠছিল। সে আবার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কিছু খেয়েছেন? সে কিছু বলল না, কিন্তু তার চোখ বলছিল যে সে ক্ষুধার্ত। দীনেশ পাশের একটি দোকান থেকে সমোসা, স্যান্ডউইচ এবং কিছু খাবার নিয়ে এল। সে সেই খাবার মহিলাটিকে দিল। প্রথমে সে সংকোচ বোধ করছিল, কিন্তু দীনেশের বারবার বলায় সে খাবার নিল এবং খেতে শুরু করল। কিছুক্ষণ পরে দীনেশ জিজ্ঞাসা করল, আপনি আপনার বাড়ি কেন যাচ্ছেন না? এখানে বসে থেকে কিছু লাভ হবে না। তখনই তার চোখে পানি চলে এল এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করল। এটি দেখে দীনেশ বিচলিত হয়ে বলল, কি হয়েছে? আপনি কাঁদবেন না। আপনার কি কোনো সাহায্য লাগবে? সে বলল, এখন আমি যাই তো কোথায় যাব? আমার কোনো ঠিকানা নেই। এখন তো আমার নিজের বাড়িও নেই। দীনেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, এখানে আপনার বাড়ি নেই তো আপনি কোথায় থাকেন? ধীরে ধীরে সে বলতে শুরু করল, আমার স্বামী ধনরাজ মুম্বাইতে কাজ করে। আমি গ্রামে একা থাকতাম। কিছুদিন আগে সে গ্রামে এল এবং বলল যে এখন আমাকে মুম্বাই নিয়ে যাবে। সে বলল যে আমরা এখন গ্রামে ফিরব না, তাই তোমার বাড়ি বিক্রি করে দাও। সে সেই বাড়ি বিক্রি করে দিল এবং সব টাকা তার নিজের অ্যাকাউন্টে জমা করল। এখন সে আমাকে এখানে রেখে কোথাও চলে গেছে। এখন আমি যাই তো কোথায় যাব? এত বলতে বলতে সে জোরে জোরে কাঁদতে লাগল। তার ব্যথা দেখে সেখানে কিছু লোক জড়ো হল, কিন্তু তারা কিছুক্ষণ তার কথা শুনল এবং তারপর নিজ নিজ পথে চলে গেল। দীনেশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি এখানেই থাকুন। আমি দেখি আপনার কোনো সাহায্য করা যায় কি না। সারাদিন সেখানেই বসে বসে মহিলাটি সন্ধ্যা পর্যন্ত তার অপেক্ষা করতে থাকল। দীনেশের কাজ শেষ হল এবং সে বাড়ি যাওয়ার জন্য বেরুল। যাওয়ার সময় তার চোখ আবার সেই মহিলার উপর পড়ল। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? সে বলল, আমার নাম আরতি। দীনেশ বলল, আমি দীনেশ। দেখুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আপনি আমার বাড়ি যেতে পারেন। আমার বাড়িতে শুধু আমি এবং আমার মা থাকি। আপনি কিছুদিনের জন্য আমাদের সাথে থাকতে পারেন। আরতি চিন্তায় পড়ে গেল, কিন্তু তার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। সে ধীরে ধীরে মাথা নাড়ল। সন্ধ্যা 7:00 বাজে এবং ঠান্ডা বেড়েই চলেছে। দীনেশ তার সোয়েটার পরেছিল।
কিন্তু আরতি ঠান্ডায় কাঁপছিল। এটি দেখে দীনেশ পাশের পরিচিত একটি দোকানে গেল এবং একটি গরম শাল কিনল। সে শালটি আরতিকে দিল। আরতি শালটি তার শরীরের চারপাশে জড়িয়ে নিল। এতে তার কিছুটা গরম অনুভূত হতে লাগল। এখন তার মুখে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছিল। দীনেশ এবং আরতি দুজনেই তার বাড়িতে পৌঁছল। দীনেশ দরজায় খটখট শব্দ করল। ভিতর থেকে তৎক্ষণাৎ তার মা দরজা খুলে দিলেন। তার মুখে বিস্ময় ছিল, কারণ দীনেশ প্রতিদিন একাই আসে, কিন্তু আজ তার সাথে একজন মহিলা ছিল। তার মুখে এই প্রশ্ন স্পষ্টভাবে ফুটে উঠছিল যে এই মহিলা কে? তখন দীনেশ বলল, মা, কাল আমি যে মহিলার কথা বলেছিলাম এটা সেই। তার নাম আরতি। তারপর সে সেখানেই দাঁড়িয়ে আরতির পুরো গল্প তার মাকে শোনাল। কিভাবে তার স্বামী তাকে প্রতারণা করেছিল, বাড়ি বিক্রি করে দিয়েছিল, টাকা তার নিজের অ্যাকাউন্টে নিয়ে গিয়েছিল এবং স্টেশনে একা রেখে কোথাও চলে গিয়েছিল। সমস্ত গল্প শোনার পর দীনেশের মা বললেন, ঠিক আছে বেটা, তাকে ভিতরে নিয়ে আসো, চিন্তা করো না। তিনি আরতিকে বললেন, আরতি, তুমি ভিতরে এসো, আরাম করে বসো। আরতি দীনেশের হাত ধরে বাড়ির ভিতরে পা রাখল। বাড়িটি সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এতে একটি ছোট হল এবং দুটি ছোট ছোট ঘর ছিল। আরতি বাড়িতে প্রবেশ করল এবং একটি চেয়ারে বসে গেল। দীনেশের মা তৎক্ষণাৎ চা এবং কিছু নাস্তা নিয়ে এলেন। আরতির খুব ক্ষুধা পেয়েছিল, তাই সে বিনা দ্বিধায় নাস্তা করল। রাত হয়ে গেল ঘুমানোর সময়। বাড়িটি যদিও ছোট ছিল, কিন্তু দীনেশের মা আরতির জন্য একটি ছোট ঘরে বিছানা, বালিশ এবং চাদরের পূর্ণ ব্যবস্থা করে দিলেন। আরতি যখন বাড়িতে একটি নিরাপদ আশ্রয় পেল, তখন তার মুখে কিছুটা সন্তুষ্টি দেখা দিল। পরের দিন সকালে দীনেশ সব কাজ সেরে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। যাওয়ার সময় সে আরতিকে বলল, দেখুন, যদি আপনি আমাদের সাথে থাকতে চান তবে নিশ্চিন্তে থাকতে পারেন। যতদিন না আপনার স্বামী আপনাকে নিতে আসেন, আপনি এখানেই থাকুন। তার মাও এগিয়ে এসে বললেন, আরতি, চিন্তা করো না, এই বাড়ি এখন তোমারই। এটা তোমার মায়ের বাড়ি মনে করো। এটি শুনে আরতি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেল। তার চোখে পানি চলে এল, কারণ এই অপরিচিত মানুষগুলো তাকে সাহায্য করেছিল। সে এখন এখানেই থাকার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে আরতি বাড়ির সব কাজ সামলাতে লাগল। রান্না করা, পরিষ্কার করা, বাজার থেকে জিনিসপত্র আনা, এই সব কাজ সে ভালোভাবে জানত। তার হাতে স্বাদও ছিল, তাই দীনেশ এবং তার মা সবসময় তার রান্নার প্রশংসা করতেন। আরতি কাজে ব্যস্ত থাকতে লাগল, কিন্তু তার মনের এক কোণে এখনও তার স্বামীর প্রতারণা তাকে কষ্ট দিত। সে প্রায়ই ভাবত, আমার স্বামী ধনরাজ এমন কিভাবে করতে পারল? সে নিজে গ্রামে এসেছিল, আমাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা বলেছিল, বাড়ি বিক্রি করিয়েছিল, টাকা নিয়ে গিয়েছিল এবং তারপর আমাকে একা রেখে চলে গিয়েছিল। সে সরল স্বভাবের ছিল, তাই সে ধনরাজের এই চালটি বুঝতে পারেনি। কিন্তু এখন সে সব বুঝতে পেরেছিল। এখন তার কাছে আফসোস ছাড়া আর কোনো উপায় ছিল না। আরতির মা বাবা এখন এই দুনিয়ায় ছিলেন না। তার একটি ভাই এবং ভাবি ছিল, কিন্তু তারা কখনো তার সাথে ভালো ব্যবহার করত না। তাই আরতি তাদের বাড়ি যেত না। তার কোথাও কোনো সাহায্য ছিল না। তাই দীনেশ এবং তার মা দ্বারা দেওয়া এই আশ্রয়টি তার জন্য একটি বিশাল সাহায্য ছিল। এখন রক্ষাবন্ধনের উৎসব পরের দিনই আসতে চলেছে। সকালেই আরতি দীনেশের মাকে জিজ্ঞাসা করল, মা, রক্ষাবন্ধন আসতে চলেছে, আপনার কোনো মেয়ে আছে কি? দীনেশের মা হেসে বললেন, না মেয়ে, আমার তো শুধু একটি ছেলে আছে। দীনেশ এখন শুধু তার বিয়ের চিন্তায় আছে। কোনো ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না, না হলে কবে তার বাড়ি বসাত। আরতি কিছুক্ষণ থেমে থাকল এবং তারপর বলল, মা, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করো মেয়ে, মা বললেন। আরতি বলল, মা, কাল রক্ষাবন্ধন। যদি আমি আপনার ছেলে দীনেশকে রক্ষী বাঁধি তবে কি আপনার খারাপ লাগবে? এটি শুনে দীনেশের মা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তার মুখে হালকা একটি রেখা দেখা গেল, কিন্তু তারপর তিনি হাসলেন এবং আরতির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আরে মেয়ে, আমি তো কিছু অন্য ভাবছিলাম, আর তুই রক্ষী বাঁধার কথা বলছিস। সত্যি বলছি, আমিও তোকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে তোকে জিজ্ঞাসা করেই ফেলি। জিজ্ঞাসা করুন না মা, আরতি বলল। মা জিজ্ঞাসা করলেন, আরতি, তুই এখনও কি তোমার স্বামীর কাছে ফিরে যাওয়ার কথা ভাবছিস? আরতি মৃদু স্বরে উত্তর দিল,
মা, আমি তাদের সম্পর্কে কিছুই জানি না। তারা কোথায়? কি করে? তারা আমাকে প্রতারণা করেছে, আমাকে একা রেখে গেছে। এখন আমি তাদের সম্পর্কে ভাবি না। মা আবার ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, আরতি, তোর কি মনে হয়? তুই দিনেশকে কেমন দেখিস যদি সে তোমার স্বামী হয়? আরতি চুপ হয়ে গেল। তার মুখে হালকা লজ্জার হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল না কি বলবে। মা তার মনের কথা বুঝে ফেললেন। তিনি বললেন, আরে বলো না, আমি কি কিছু ভুল জিজ্ঞাসা করেছি? আরতি মৃদু কণ্ঠে বলল, মা, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তা মেনে নেব। এ কথা শুনে দিনেশের মা খুব খুশি হয়ে গেলেন। সন্ধ্যায় যখন দিনেশ বাড়ি ফিরল, তার মা তাকেও জিজ্ঞাসা করলেন, দিনেশ, আমার মনে হয় তোমার এবং আরতির বিয়ে হয়ে যাওয়া উচিত। তুমি কি মনে কর? দিনেশ হেসে সম্মতি জানাল। এখন মা মনে মনে স্থির করলেন যে শীঘ্রই তাদের বিয়ে দিয়ে দিতে হবে। সন্ধ্যায় সবাই খাবার খাচ্ছিল। এমন সময় দিনেশের ফোন বাজল। সে পকেট থেকে ফোন বের করে দেখল কলটি তার মাসির। ফোন তুলতেই মাসি খুশি হয়ে বললেন, দিনেশ, তোমার ভাইয়ের বিয়ে পাক্কা হয়ে গেছে। দুদিনের সগাই। তোমরা সবাই অবশ্যই আসবে। পরদিন সকালে দিনেশের মা আরতিকে ডেকে বললেন, আরতি, আজ আমি একাই গ্রামে যাচ্ছি। দিনেশের ছুটি মেলেনি, তাই তাকে এখানেই থাকতে হবে। তুমি বাড়ির ভালোভাবে খেয়াল রাখবে। আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিচ্ছি। আরতি মায়ের কথা মন দিয়ে শুনে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলাব। মা চলে যাওয়ার পর এখন বাড়িতে আরতি একা রইল। সে সারাদিন কাজে ব্যস্ত থাকল। সে বাড়িটি ভালোভাবে পরিষ্কার করে দিল। আলমারি পরিষ্কার করল, মোছা দিল এবং পুরো বাড়ি ঝকঝকে করে দিল। সন্ধ্যায় যখন দিনেশ বাড়ি ফিরল, বাড়িটি সম্পূর্ণ ঝকঝকে দেখাচ্ছিল। বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সে অবাক হয়ে গেল। সে হেসে বলল, আরতি, কি অসাধারণ পরিষ্কার করেছ। তোমার হাতে যেন জাদু লেগেছে। আরতি লজ্জায় হেসে বলল, হ্যাঁ, আজ বাড়িতে একা ছিলাম তো। প্রতিদিন মা থাকেন, তাই তার সাথে গল্পের সময় কেটে যায়। কিন্তু আজ মন লাগছিল না, তাই ভাবলাম পরিষ্কারই করে ফেলি। রাতে দুজনে একসাথে বসে খাবার খেল। রাত জেগে গল্প করতে করতে সময় কাটাল এবং শেষে ঘুমাতে চলে গেল। পরদিন সকালে দিনেশের একটু দেরি হয়ে গেল। প্রতিদিন সে সকাল 6টায় উঠত, কিন্তু আজ 8টা বেজে গেছে। উঠে সে চারদিক দেখল, কিন্তু আরতি কোথাও দেখা গেল না। এমন সময় বাথরুম থেকে পানির শব্দ আসতে লাগল। সে লক্ষ্য করল এবং বুঝে নিল যে সম্ভবত আরতি গোসল করছে। কিছুক্ষণ পর আরতি গোসল করে বেরিয়ে এল, কিন্তু তার ধারণা ছিল না যে দিনেশ উঠে গেছে এবং বাইরে আছে। সে শুধু একটি তোয়ালে জড়িয়েছিল। যেই সে বেরিয়ে এল, সামনেই দিনেশ দাঁড়িয়েছিল। তাকে দেখে আরতি চমকে গেল। তার চুল ভেজা ছিল এবং পিছনে হালকা করে বাঁধা ছিল। কাঁধ থেকে পানির ফোঁটা ধীরে ধীরে নিচে পড়ছিল। কিছুক্ষণ দুজন একে অপরকে শুধু তাকিয়ে রইল। দিনেশ সেই মুহূর্তে আরতির সেই কোমল সৌন্দর্য অনুভব করল এবং তার মুখে হালকা হাসি ফুটে উঠল। আরতি একটু লজ্জা পেল এবং তার চোখ নিচে নেমে গেল। তার তোয়ালেটা শুধু হাঁটু পর্যন্ত আসছিল। দিনেশ তাকে এই রূপে দেখে অভিভূত হয়ে গেল। তার চোখ আরতি থেকে সরতেই চাচ্ছিল না। এমন সময় আরতির হঠাৎ মনে পড়ল এবং সে দ্রুত বাথরুমের দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর সে শাড়ি পরে বেরিয়ে এল। শাড়িতে তার শান্ত, সাধারণ এবং নাজুক রূপ দেখে দিনেশ একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেল। যেই সে তার সামনে এল, দিনেশ বলল, সরি, আমি জানতাম না যে তুমি বেরিয়ে আসবে। আরতি হালকা করে হাসল, কিছু বলল না এবং লজ্জায় চোখ নিচু করে রান্নাঘরে চলে গেল। দিনেশের এই কোমল প্রেমপূর্ণ আচরণ আরতিকেও তার দিকে আকৃষ্ট করেছিল, বরং তার সরি বলায় সে মনে মনে খুব খুশি হয়েছিল। তার মুখে হালকা হাসি ছিল যা দিনেশও অজান্তে দেখে ফেলেছিল। কিছুক্ষণ পর দিনেশও গোসল করে কাপড় বদলে প্রস্তুত হল। দুজনে একসাথে বসে নাস্তা করল। নাস্তার সময় আরতি মনে মনে হাসছিল। দিনেশও তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার মন অস্থির হয়ে উঠেছিল। দুজন কিছু না বলেই একে অপরের দিকে তাকিয়ে যা বলছিল তা চোখের ভাষায় সম্পূর্ণ অন্য কিছু বলছিল। নাস্তা শেষ হলে আরতি জিজ্ঞাসা করল, আজ খাবারে কি বানাবো? এতে দিনেশ বলল, আজ আমার একটু দেরি হবে, কিন্তু দুপুরের খাবার আমি বাড়িতেই করব। আরতি মাথা নাড়ল এবং তার জন্য খাবার বানানোর সিদ্ধান্ত নিল। সন্ধ্যায় কাজে বের হওয়ার আগে দিনেশ আরতিকে কাছে টেনে নিল এবং তার গালে একটি হালকা চুমু দিল।
সেই স্পর্শ আরতির জন্য একদম অপ্রত্যাশিত ছিল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল এবং সে খুব লজ্জা পেল। দীনেশের মন হালকা হয়ে গিয়েছিল। কিন্তু আরতির সেই লজ্জা দেখে সে হেসে সেখান থেকে চলে গেল। কিন্তু আরতির মন সেই মুহূর্ত থেকে ভরে গিয়েছিল খুশি এবং নতুন অনুভূতিতে। দুপুর 4:00 বাজে আরতি সবজি নিতে বাজারে গেল। সে প্রতিদিনের মতো কিছু তাজা সবজি কিন। বাজারে ঘুরতে ঘুরতে তার নজর পড়ল একটি লটারির দোকানের দিকে। সে সবসময় সেই দোকানের দিকে তাকিয়ে এগিয়ে যেত। কিন্তু আজ তার মনে এল এক ভিন্ন। কেন আজ একটি টিকিট কিনে নেওয়া যাবে না? হয়তো ভাগ্য সহায় হবে, সে নিজেকে বলল। আরতি একটি লটারি টিকিট কিনে চুপচাপ বাড়ি নিয়ে এল। সে এই বিষয়ে দীনেশকে কিছুই বলেনি। সন্ধ্যায় দীনেশ অনেক দেরি করে বাড়ি ফিরল। তার ক্লান্ত মুখ দেখেই আরতি বুঝে নিল যে সে আজ অনেক কাজে ব্যস্ত ছিল। তাই সে তার জন্য আগে থেকেই খাবার তৈরি রেখেছিল। দীনেশ চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আরতির মন ছিল লটারির পরদিন ঘোষিত হওয়া ফলাফল নিয়ে। পরদিন সকালে লটারির ফলাফল ঘোষিত হওয়ার কথা এবং প্রথম পুরস্কার বিজয়ীকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আরতির মনে নানা রকম চিন্তা চলছিল। হয়তো কিছুই হবে না, কিন্তু যদি জিতেই যায়। সে তার টিভি আগে থেকেই চালু রেখেছিল এবং সেই চ্যানেলেই রাখল যেখানে ফলাফল আসার কথা। ঠিক 1:00 বাজে ঘোষণা শুরু হল। তৃতীয় এবং দ্বিতীয় স্থানের বিজয়ীদের নাম এবং তাদের টিকিট নম্বর বলা হল। কিন্তু তাদের মধ্যে আরতির নম্বর ছিল না। তার মন একটু খারাপ হয়ে গেল। তবুও আশার একটি আলো বাকি ছিল। এখন প্রথম স্থানের বিজয়ীর ঘোষণা হতে চলেছে। আরতি শ্বাস রেখে শুনছিল। টিভি স্ক্রিনে নম্বর জ্বলল এবং হঠাৎ তার চোখকে বিশ্বাসই হল না। সেই নম্বর তার টিকিটেই ছিল। সে ছিল প্রথম পুরস্কারের বিজয়ী। আরতির খুশির সীমা ছিল না। সে খুশিতে লাফাতে লাগল। সে বুঝতে পারছিল না কি করবে, কাকে বলবে, কাকে আগে বলবে। সে তাড়াতাড়ি দীনেশকে ফোন করল এবং সব কথা বলল। দীনেশ প্রথমে বিশ্বাসই করতে পারল না। সে বারবার জিজ্ঞাসা করল, সত্যি? আরতি হেসে তাকে টিকিটের ফটো ফোনে পাঠাল। তাতে লেখা নম্বর দেখে দীনেশও বিশ্বাস করল। সেও খুব খুশি হল এবং বলল, আরে বাহ, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। আমরা এখনই দোকানে গিয়ে টিকিট জমা দিই। দুপুরে দীনেশ তাড়াতাড়ি বাড়ি এল। দুজনেই খুশি খুশি লটারির দোকানে গেল। সেখানে টিকিট জমা দিল এবং সব প্রক্রিয়া শেষ করল। পরদিনই আরতির অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা হয়ে গেল। তার পরদিন মা বাড়ি এল। বাড়িতে আসতেই আরতি মাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমাকে একটি সুখবর শোনাতে হবে। মা একটু অবাক হল এবং হেসে জিজ্ঞাসা করল, কি বলতে চাও তুমি এত খুশিতে? আরতি ধীরে ধীরে উত্তর দিল, মা, আমি লটারি জিতেছি। এবং যেই মা শুনল যে পুরস্কার 1 কোটি, তার মুখে এক আলাদা জ্যোতি ফুটে উঠল। সে এতে বিশ্বাসই করতে পারছিল না। কি বলছো তুমি আরতি? সত্যি 1 কোটি? আরতি আবার হেসে হ্যাঁ মাথা নাড়ল। দুজনেই খুশিতে লাফাতে লাগল। বাড়িতে হাসি এবং উৎসাহের পরিবেশ তৈরি হল। ঠিক তখন দরজায় কেউ কড়া নাড়ল। আরতি দরজার দিকে গেল এবং যেই দরজা খুলল, তার মুখের সব জ্যোতি হঠাৎ, কি এখন তোমার গলার মঙ্গলসূত্র খুলে দাও এবং কানের দুলগুলোও আমাকে দাও। আরতি বিনা প্রতিবাদে সবকিছু খুলে তাকে দিয়ে দিল। সে টাকা নিয়ে বাড়ি থেকে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় পুলিশ পৌঁছে গেল। পুলিশ তৎক্ষণাৎ বন্দুক তাকে ধরল। আরতি পুলিশকে সমস্ত সত্য বলল এবং তারা তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিল। এই পুরো ঘটনায় মা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দীনেশকে বললেন, এখন এখানে থাকা নিরাপদ নয়। যাই হোক, তাদের কাছে এখন 1 কোটি ছিল। দীনেশ এবং আরতি মিলে শীঘ্রই একটি নতুন বাড়ি কিনে নিল। কিছুদিন পরে তারা তাদের নতুন বাড়িতে থাকতে শুরু করল। মা পুরো রীতিনীতি মেনে দীনেশ এবং আরতির বিয়ে দিলেন যাতে তাদের সম্পর্ক আরও মজবুত হয়। এখন আরতি এবং দীনেশ তাদের নতুন বাড়িতে ভালোবাসা এবং সুখে একসাথে থাকছিল। তাদের জীবনের দুঃখময় দিন এখন কেটে গিয়েছিল এবং তাদের জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে গিয়েছিল। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের গল্পটি পছন্দ করেছ। যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করো। যদি তুমি চ্যানেলে নতুন হও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপ দিও যাতে পরবর্তী আপডেট তুমি সবার আগে পেতে পারো।